হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা মেটাল এবং নন মেটাল পার্ট 2 আমরা একটু আলোচনা করব বিস্তারিত। সাবস্ক্রাইব করুন স্মার্ট স্টাডি সেন্টার চ্যানেলটি এবং বেল আইকনটি দাবান লেটেস্ট ভিডিওর চটজলদি আপডেট পাওয়ার জন্য। আমরা মেটাল এবং নন মেটালের পার্ট 1 ভিডিওটা দেখেছি। সেখানে আমরা 25 বেস্ট কোশ্চেন, যেগুলো অলরেডি কোনো না কোনো এক্সামে এসছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা আলোচনা করেছি। যাই হোক, আজকে আমরা 26 নম্বর কোশ্চেনটা দেখব। তো 26 নম্বর যে কোশ্চেনটা আছে, যে কার্বন, ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট আর টুগেদার কল্ড। তো কার্বন, ডায়মন্ড এবং গ্রাফাইট এদেরকে একসময় কি বলা হয় না, এদেরকে অ্যালোট্রপ বলা হয়। এই কার্বন, ডায়মন্ড, গ্রাফাইট যেটা আছে, ডায়মন্ড এবং গ্রাফাইট এই দুটোই হচ্ছে কার্বনের অ্যালোট্রপ, মানে রূপভেদ। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন আমরা যাব। পটাশিয়াম নাইট্রেট ইজ ইউজড ইন মেডিসিন, ফার্টিলাইজার, সল্ট এবং গ্লাস। তো পটাশিয়াম নাইট্রেট ইজ ইউজড ইন ফার্টিলাইজার, এখানে ফার্টিলাইজার আনসার হবে। 28 number question, that the property of substance to absorb moisture from the air on exposure। তো বলে কি কোনো সাবস্টেন্সের সেই প্রপার্টি যেটি কি হয় না, কি সাবস্টেন্সটাকে যদি আমি বাতাসে খুলে রাখি, তাহলে সে কি করে না, সে বাতাস থেকে কিছু ময়েশ্চারকে অ্যাবজর্ব করে। তো এই যে প্রসেস, এই যে প্রপার্টি, এই যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে আমরা ডিলুকিসেন্স বলি। তো ডিলুকিসেন্স কি না, ডিলুকিসেন্স হচ্ছে কি, when certain solid substances when exposed to air absorb water enough to form solution। তো ডিলুকিসেন্স হচ্ছে কি, কোনো সলিড সাবস্টেন্সকে যখন আমরা বাতাসে এক্সপোজ করে রাখি, খুলে রাখি, তখন সে বাতাস থেকে কিছু জল, মানে ওয়াটার ভেপার, জলীয় বাষ্প শোষণ করে নেয় এবং সে একটা সলিউশনের রূপে চলে আসে। এই প্রসেসটাকে, যে প্রসেসে সে জলীয় বাষ্পটাকে অ্যাবজর্ব করে, সেই প্রসেসটাকে বলা হয় ডিলুকিসেন্স। এই ডিলুকিসেন্স কারা দেখায় না, সলিড NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, FeCl3, KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এইসব সলিড সাবস্টেন্সগুলো ডিলুকিসেন্স দেখায়। ডিলুকিসেন্সের সাথে সাথে আমরা দেখে নেব নিচে আর একটা টপিক আমরা এখানে আলোচনা করছি, ইফ্লোরোসেন্স। ইফ্লোরোসেন্স, তো হোয়াট ইজ ইফ্লোরোসেন্স না, ইফ্লোরোসেন্স হচ্ছে যে when some substances are exposed to air they lose water to the atmosphere। যখন তাদেরকে খোলা বাতাসে রাখা হয়, তখন তারা বাতাসের মধ্যে নিজের জলটাকে ছেড়ে দেয়, লুজ ওয়াটার টু দ্য অ্যাটমসফিয়ার। তো এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় ইফ্লোরোসেন্স। আর ডিলুকিসেন্স হচ্ছে কি, বাতাস থেকে জলীয় বাষ্পকে নেওয়া, আর ইফ্লোরোসেন্স হচ্ছে যে জলীয় বাষ্প বা জল ত্যাগ করা। কারা দেখায় না, সোডিয়াম কার্বনেট 10H2O, Na2CO3 10H2O। এখানে আমরা নিজে একটা এক্সাম্পল দেখছি যে Na2CO3 10H2O যেটা আছে, সেটা কি করে না, 9টা মলিকুল অফ ওয়াটার, 9 মলিকুল অফ ওয়াটার জল ত্যাগ করে একটা কি ফর্মে আছে না, ক্রিস্টাল ফর্মে চলে আসে। এছাড়া আমি আরেকটা এখানে ডেফিনেশন দেখছি যে হাইগ্রোস্কোপি। হাইগ্রোস্কোপি কি না, দিস ইজ হোয়েন সাবস্টেন্স অ্যাবজর্ব ওয়াটার ফ্রম এয়ার বাট নট ফ্রম সলিউশন। কি এরাও অন টাইপ অফ ডিলুকিসেন্স আমরা বলতে পারি। বাট এখানে কি হচ্ছে, যে সলিডটা আছে, যে বাতাস থেকে জলীয় বাষ্পটা শোষণ করছে, বাট সলিউশনে পরিণত হচ্ছে না। আমরা ডিলুকিসেন্সে দেখছিলাম যে বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে সে সলিউশন ফর্ম তৈরি করছে, একটা দ্রবণ তৈরি করছে। বাট এখানে হাইড্রোস্কোপির ক্ষেত্রে কি না, জলীয় বাষ্প তো শোষণ করছে, বাট সে কোনো সলিউশন তৈরি করবে না, কোনো দ্রবণ তৈরি করবে না। তাহলে সেই প্রসেসটাকে বলা হয় হাইগ্রোস্কোপি। সেই সাবস্টেন্সের সেই ফিচার্সটাকে বলা হয় হাইগ্রোস্কোপি। তাই এখানে আমরা 3টে ডেফিনেশন বললাম, ডিলুকিসেন্স, ইফ্লোরোসেন্স এবং হাইগ্রোস্কোপি। ডিলুকিসেন্স কি, ডিলুকিসেন্স হচ্ছে যে সলিডকে যখন আমি বাতাসে এক্সপোজ করে রাখি, তখন বাতাস থেকে সেই সলিড কিছু জলীয় বাষ্প শোষণ করে সলিউশন মানে দ্রবণে পরিণত হয়ে যায়। ইফ্লোরোসেন্স কি না, কোনো সাবস্টেন্সকে খোলা বাতাসে রেখে দিলে সেই সাবস্টেন্স নিজে থেকে জল ত্যাগ করে, সেটাকে বলা হয় ইফ্লোরোসেন্স। মানে হাইগ্রোস্কোপি কি না, বাতাস থেকে জল শোষণ করবে কিন্তু ততটা করবে না কি ও সলিউশন হয়ে যায়। 20 নম্বর কোশ্চেন আমরা দেখবো যে ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস সিলিকন কার্বাইড ইউজ। নিম্নলিখিত কোন কাজে সিলিকন কার্বাইড ইউজ হয়। তো সিলিকন কার্বাইড কি, সিলিকন কার্বাইড হচ্ছে যে একটা কার্বোরেন্ডাম। সিলিকন কার্বাইডকে আমরা কার্বোরেন্ডামও বলি। যে সিলিকন কার্বাইডে কি থাকে না, সিলিকন থাকে আর কার্বন থাকে। তার ফর্মুলা কি না, SiC। তো সিলিকন কার্বাইডের ফর্মুলা হচ্ছে Si মানে সিলিকনের এবং কার্বন C। এই সিলিকন কার্বাইডকে কার্বোরেন্ডামও বলা হয়। এই সিলিকন কার্বাইড কি না, একটা যে সেমিকন্ডাক্টর, খুব ভালো একটা সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী হিসাবে সিলিকন কার্বাইড ইউজ হয়।
কি সেমিকন্ডাক্টরে কি থাকে, এই সিলিকন কার্বাইডে কি থাকে না সিলিকন এবং কার্বন নিয়ে সিলিকন কার্বাইড গঠিত। তো কোশ্চেন কি ছিল, যে কোশ্চেন ছিল যে ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস লাইক সিলিকন কার্বাইড ইজ ইউজড। তো সিলিকন কার্বাইড নিম্নলিখিত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? মেকিং সিমেন্ট অ্যান্ড গ্লাস, সিমেন্ট এবং গ্লাস তৈরি করতে মানে কাঁচ তৈরি করতে। ডিসইনফেক্টিং ওয়াটার অফ পন্ডস, মানে পন্ডস মানে পুকুরের জলকে পরিশোধন করতে। কাটিং ভেরি হার্ড সাবস্টেন্স, কোনো ভারী সাবস্টেন্সকে কাটতে। এবং মেকিং কাস্ট এবং কাস্ট তৈরি করতে। তো আমি নিচে দেখো কিছু লিখে দিয়েছি যে কি কি কাজে ব্যবহৃত হয়। তো প্রথমেই লিখছি এখানে কি ইউজ অ্যাজ আ ভেরি হার্ড সাবস্টেন্স, তাহলে খুব ভারী একটা সাবস্টেন্স হিসেবে ব্যবহৃত হয়, এবং তার জন্য এটা অপশন সি কাটিং ভেরি হার্ড সাবস্টেন্স উত্তরটা হবে। তো সিলিকন কার্বাইড ইউজড টু কাটিং ভেরি হার্ড সাবস্টেন্সেস, এটা একটা হার্ড সাবস্টেন্সকে কাটতে সাহায্য করে। এই সিলিকন কার্বাইড নিয়ে অনেক রকম কোশ্চেন আছে, যেমন কার্বোরেন্ডাম কি না সিলিকন কার্বাইডকে বলা হয়। কার্বোরেন্ডাম কি না সেমিকন্ডাক্টর, ওয়ান টাইপ অফ সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। সিলিকন কার্বাইডে কি থাকে, সিলিকন থাকে, কার্বন থাকে। এর ফিচার্সগুলো আমি দেখিনি, যে এক্সেপশনাল হার্ডনেস মানে খুবই হার্ডনেস, খুবই শক্ত। হাই স্ট্রেংথ, খুব শক্তিশালী। লো ডেন্সিটি, ঘনত্ব কম। হাই ইলাস্টিক মডিউলস, হাই থার্মাল শক রেজিস্ট্যান্স। সুপিরিয়র কেমিক্যাল ইন্টারনেস, হাই থার্মাল কন্ডাক্টিভিটি এবং লো থার্মাল এক্সপানশন। তো এতটাই সলিড সাবস্টেন্সেস এটা, যে এটার ইলাস্টিক মডিউল খুব হাই, এবং এর কি না থার্মাল শক রেজিস্ট্যান্স মানে খুব বেশি পরিমাণে তাপকে সহ্য করতে পারে। তো এইসব ফিচার্সের জন্য এটি কাটিং ভেরি হার্ড সাবস্টেন্স মানে হার্ড সাবস্টেন্সকে কাটতেও এটা ব্যবহৃত হয়। তো আমরা এখানে দেখে নিই যে ইউজেসের মধ্যে দেখছি ইউজ অ্যাজ আ ভেরি হার্ড সাবস্টেন্স। সিলিকন কার্বাইড ইজ সিলিকন কার্বাইড is widely used as an abrasive. It is used to make various materials such sandpaper, grinding wheels, cutting tools. তো এখানে আমি দেখে যাচ্ছি যে কাটিং টুলস, তো এইটাই আমার যেহেতু অপশনে ছিল যে কাটিং ভেরি হার্ড সাবস্টেন্স। তারপরে কি বলছে না হার্ড সেরামিক্স, অটোমোবাইল পার্টস, রিফ্র্যাক্টরি লাইনিং, হাই টেম্পারেচার ব্রিক্স, হিটিং এলিমেন্ট, ওয়ার রেজিস্ট্যান্স পার্ট ফর পাম্পস অ্যান্ড রকেট ইঞ্জিন অ্যান্ড ইভেন জুয়েলারি। তো এতগুলো ইউজ আছে সিলিকন কার্বাইডের। আমরা দেখে নেব যে ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট মেটেরিয়াল ইন দ্য ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি। এটা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতেও খুব ইম্পর্টেন্ট, কেন কারণ সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্ড ইউজ ফর মেকিং লাইট ইমিটিং ডায়োড, এছাড়া এলইডি তৈরি করতেও এটা ব্যবহৃত হয়। অ্যান্ড সেমিকন্ডাক্টর ডিভাইসেস, যেসব সেমিকন্ডাক্টর ডিভাইসেস গুলো আছে সেগুলো তৈরি করতে এটা কাজে লাগে। 30 নম্বর কোশ্চেনটা আমরা দেখি, দ্য অ্যাভারেজ স্যালিনিটি অফ সি ওয়াটার। সমুদ্রের জলে যে স্যালিনিটি আছে তো সেটা কত না 3.5%। তো অ্যাভারেজ স্যালিনিটি কত সি ওয়াটার, সমুদ্রের জলে লবণাক্তটা কত না 3.5%। 31 নম্বর কোশ্চেন, when an iron nail get rusted iron oxide is formed। তো এখানে অপশনগুলো দেখি যে উইদাউট এনি চেঞ্জ ইন দ্য ওয়েট অফ দ্য নেল, with decrease in the weight of the nail, with increase in the weight of the nail and without any change in color of weight of the nail। তো এখানে অপশন সি, যখনই কোনো আয়রন নেল রাস্টেড হয় এবং আয়রন অক্সাইড ফর্ম হয় তখন কি হয় না সেই আয়রন নেলের যে ওয়েট আছে সেটা একটু নর্মালি ইনক্রিজ হয়, ডিক্রিজ হয় না। 32 নম্বর কোশ্চেন, গ্যালভানাইজড আয়রন শিট হ্যাভ আ কোটিং। তো এই গ্যালভানাইজড জিনিসটা কি না, আমি যদি এর ডেফিনেশনটা পড়ি না, গ্যালভানাইজেশন অর গ্যালভানাইজড হচ্ছে কি প্রসেস অফ অ্যাপ্লাইং এ প্রোটেক্টিভ জিঙ্ক কোটিং টু আয়রন অর স্টিল। তো আয়রন বা স্টিলের ওপরে একটা জিঙ্ক ধাতুর একটা প্রলেপ দেওয়ার যে পদ্ধতি সেটাকে বলা হয় গ্যালভানাইজেশন। কেন এই প্রোটেক্ট করা হয়, কেন এই লেয়ারটা দেওয়া হয়, প্রোটেক্টিভ লেয়ারটা কেন দেওয়া হয় জিঙ্কের, কারণ এটা কি করে না এটা যে লোহার যে মরিচিকা মানে রাস্টিং আর কি, রাস্ট থেকে লোহাকে বাঁচায়, লোহাতে তাড়াতাড়ি রাস্ট আসে না, মরিচিকা পড়ে না। তো গ্যালভানাইজড আয়রন শিট হ্যাভ কোটিং অফ জিঙ্ক। তাহলে আমরা প্রথমে জেনে যাচ্ছি যে গ্যালভানাইজেশন যে প্রসেসটা সেটা টোটালি জিঙ্কের উপরে, জিঙ্কের ধাতুর একটা প্রলেপ দেওয়া হয়। কার উপরে প্রলেপ দেওয়া হয় না স্টিল বা আয়রনের উপরে দেওয়া হয়। যে পদ্ধতি দেওয়া হয় সেই পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন। তাহলে 32 এর কোশ্চেন কি গ্যালভানাইজড আয়রন শিটস হ্যাভ আ কোটিং অফ জিঙ্ক। 33 নম্বর কোশ্চেনটা আমরা দেখি নিই যে অ্যামং দ্য ভেরিয়াস অ্যালোট্রপ অফ কার্বন। তো এখানে 4টে অপশন দেওয়া আছে যে কার্বনের একটা অ্যালোট্রপের একটা ব্যাপারে 4টে অপশন দেওয়া আছে, সেই অপশনের মধ্যে কোনটা ঠিক। ফার্স্ট অপশন দেখছি যে কোক ইজ দ্য হার্ডেস্ট, গ্রাফাইট ইজ দ্য সফটেস্ট। সেকেন্ডারি কোশ্চেন দেখছি আমরা কি ডায়মন্ড ইজ দ্য হার্ডেস্ট, কোক ইজ সফটেস্ট। ডায়মন্ড ইজ দ্য হার্ডেস্ট, গ্রাফাইট ইজ দ্য সফটেস্ট and diamond is the hardest, lamp black is the softest। তো এখানে কোক ইজ দ্য হার্ডেস্ট, কোক তো কোনোদিনই হার্ড ছিল না। ডায়মন্ড ইজ দ্য হার্ডেস্টটা ঠিক, কিন্তু কোক ইজ সফটেস্ট, কোক কতটাও সফট না। অপশন সিটা দেখছি ডায়মন্ড ইজ দ্য হার্ডেস্ট, ডায়মন্ড খুবই হার্ড
এটা ঠিক, এবং তার সঙ্গে সঙ্গে গ্রাফাইট ইজ সফটেস্ট, এটাও ঠিক। তো কার্বনের যে রূপভেদ আছে সেই রূপভেদের মধ্যে সবচেয়ে হার্ডেস্ট থিং হচ্ছে ডায়মন্ড এবং সবচেয়ে সফটেস্টটা হচ্ছে গ্রাফাইট। তাহলে ডায়মন্ড হচ্ছে হার্ডেস্ট এবং গ্রাফাইট হচ্ছে সফটেস্ট। 34 কোশ্চেন হচ্ছে দ্য গ্রুপ অফ মেটাল FeCO(Ni), Fe মানে আয়রন, কোবাল্ট এবং নিকেল, Ni হচ্ছে নিকেল, মে বেস্ট কল অ্যাজ। তো আয়রন, কোবাল্ট এবং নিকেলকে কি বলা হয় না ট্রানজিশন মেটালস, মেন গ্রুপ মেটালস, অ্যালকালি মেটালস এবং রেয়ার মেটালস। আমরা জানি রেয়ার মেটালসও নয়, মেন গ্রুপ মেটালসও নয় এবং অ্যালকালি মেটাল তো নয়, তাহলে এটা কি হবে না ট্রানজিশন মেটাল। তো আমরা ট্রানজিশন মেটালের ডেফিনেশনটা দেখে নেবো কি ট্রানজিশন মেটালটা কি। যে ট্রানজিশন মেটাল ইজ ডিফাইন্ড অ্যাজ আ মেটাল উইথ ইনার ডি অর এফ অরবিটাল বেইং ফিল্ড। যদি কোনো মেটালের ডি কিংবা এফ অরবিটাল, আমরা জানি যে যে কোনো মেটালে যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি, ইলেকট্রনিক কনফিগার দেখি যে এখন এস পি ডি এবং এফ চারটে অরবিটাল আমরা দেখি, সেই অরবিটালের মধ্যে ডি এবং এফ যদি পূর্ণ থাকে তাহলে সেটাকে আমরা বলবো ট্রানজিশন মেটাল। এখানে আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো। আচ্ছা, এই যে পিরিয়ডিক টেবিলে যে ট্রানজিশন মেটালগুলো সেটা দেখে নিই কোথা থেকে কোথাও। এই স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এফি, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আমরা যদি এটা বড় করে দেখি আরো বোঝা যাবে ব্যাপারটা ভালো করে। তাহলে আমরা এখানে দেখছি যে অ্যালকালি মেটাল হচ্ছে এই সিরিজটা হচ্ছে অ্যালকালি মেটাল, হাইড্রোজেন থেকে শুরু করে, সরি এখানে হাইড্রোজেনটা আসবে না তবুও বলছি যে লিথিয়াম থেকে শুরু করে ফ্রান্সিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। আর এটা আমি দেখি যে অ্যালকালি মেটালের পরে আসে অ্যালকালাইন আর্থ মেটাল, এটা হচ্ছে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। ঠিক আছে, তারপরে এগুলো আছে ট্রানজিশন মেটাল। এখানে আমরা দেখছি যে হ্যালোজেন্স, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই চারটি মেনলি হ্যালোজেন। এবং তারপরে আছে নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। তো এটা আমি এই সিরিজটা একটু মনে রাখবো আমরা যে অ্যালকালি মেটাল হচ্ছে কি না লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম, এই সিরিজটা। দ্বিতীয় সিরিজটা যেটা আছে যে অ্যালকালাইন আর্থ মেটাল, এটা পুরোটা হচ্ছে ট্রানজিশন মেটাল। এটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন, এটা হচ্ছে হ্যালোজেন মেটাল। আর নোবেল গ্যাস তো আমরা জানি যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এছাড়া এখানে দুটো আরো ভাগ হয় পিরিয়ডিক টেবিলে, ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস। ল্যান্থানাইট হচ্ছে সিই থেকে এলইউ এবং অ্যাক্টিনাইটস হচ্ছে থোরিয়াম থেকে লরেন্সিয়াম, টিএইচ থেকে এলআর। তো এটা আমরা মনে রাখবো। 35 নম্বর কোশ্চেন আমরা আসি যে হেভি ওয়াটার, ভারী জল যেটা আমি হেভি ওয়াটার বলি। হেভি ওয়াটার ইজ আ ডিউটোরিয়াম অক্সাইড, PH7, রেন ওয়াটার না টাইটেরিয়াম অক্সাইড। তো আমরা জানি যে হেভি ওয়াটার মানে হচ্ছে ডিউটোরিয়াম অক্সাইড। এই হেভি ওয়াটারটা কি না হেভি ওয়াটার বা ডিউটোরিয়াম অক্সাইড আমি এখানে দেখি যে 2H2O প্লাস D2O, এটাও কি না একটা ওয়াটার একটা ফর্ম বলতে পারি। তো হেভি ওয়াটার ইজ আ ফর্ম অফ ওয়াটার দ্যাট কন্টেন আ লার্জার দ্যান নর্মাল অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আইসোটোপ। তো কি হয় না হাইড্রোজেন আইসোটোপের একটা বেশি অনেক পরিমাণে হাইড্রোজেন আইসোটোপ থাকে তার মধ্যে, এবং আমরা এটাকে ডিউটোরিয়ামও বলতে পারি। মানে এখানে হাইড্রোজেন যে আইসোটোপ সেটা হচ্ছে ডিউটোরিয়াম, এবং সেই ডিউটোরিয়াম দিয়েই ভারী ওয়াটারটা তৈরি হয়। হেভি ওয়াটারের যে ব্যবহার সেটা আমরা পড়ে খুবই ইম্পর্টেন্ট। এখানে হেভি ওয়াটারের ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকবার অনেক কোশ্চেন এসছে কি হেভি ওয়াটার ইজ ইউজড ইন সার্টেন টাইপ অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টর হিসেবে ব্যবহার করা হয় হোয়ার ইট অ্যাক্টস অ্যাজ এ নিউট্রন মডারেটর টু স্লো ডাউন নিউট্রন। তো এটা নিউট্রন মডারেটর হিসাবে ব্যবহৃত হয় কোথায় না নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। তো যদি কোশ্চেন আসে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি ব্যবহৃত হয়, চারটে অপশন আছে। তার মধ্যে যদি দেখি যে ডিউটোরিয়াম অক্সাইড আছে তো অবভিয়াসলি ডিউটোরিয়াম অক্সাইড হবে। যদি বলে কি নিউট্রন মডারেটর হিসাবে কি ব্যবহার হয় না সেটাও দেখবো যে নিউট্রন মডারেটর হিসাবে আমাদের ডিউটোরিয়াম অক্সাইড ব্যবহৃত হয়। এই যে ডিউটোরিয়াম অক্সাইড এটা কোথায় ব্যবহার করা হয়েছিল প্রথম না দ্য ক্যান্ডু রিঅ্যাক্টর ইউজ দ্য ডিজাইন। তো ক্যান্ডু রিঅ্যাক্টর যে আছে সেখানে ডিউটোরিয়াম অক্সাইডটাকে ব্যবহার করা হয়েছিল। আমরা এখানে দেখছি লাস্ট লাইনে কি ক্যান্ডু রিঅ্যাক্টর, এই ক্যান্ডু রিঅ্যাক্টরের যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু ডিউটোরিয়াম অক্সাইডে মানে কাজে লাগানোর জন্যই করা হয়েছিল অ্যাজ এ নিউট্রন মডারেটর হিসাবে। 36 নম্বর কোশ্চেন দেখবো যে পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার মে বি রিমুভড বাই দ্য অ্যাডিশন অফ। তো পার্মানেন্ট হার্ডনেস দু রকমের হার্ডনেস হয় ওয়াটারের, একটা হয় টেম্পোরারি, একটা হয় পার্মানেন্ট। তো প্রথমে টেম্পোরারি হার্ডনেসটা আমরা দেখে নিই কি টেম্পোরারি হার্ডনেসটা কি না। টেম্পোরারি হার্ডনেসটা হচ্ছে কি টেম্পোরারি হার্ডনেস ইজ কজড বাই ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেট। ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে কার্বনেট আছে তার দ্বারা টেম্পোরারি হার্ডনেসটা হয়, এবং এই টেম্পোরারি হার্ডনেসটা আমরা জলকে যদি ফোটাই তাহলে সেই টেম্পোরারি হার্ডনেসটাকে রিমুভ করা যায়। তাহলে টেম্পোরারি হার্ডনেস কার জন্য আসে না ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের কার্বনেটের জন্য, যেটাকে খুব সহজে রিমুভ করা যায়
বয়লিং দ্য ওয়াটারকে বয়েল করে। বাট পার্মানেন্ট হার্ডনেস ইজ কজড বাই ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম সালফেট অর ক্লোরাইড। কিন্তু পার্মানেন্ট যে হার্ডনেসটা আছে সেটা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে সালফেট বা ক্লোরাইড আছে তার জন্য হয়, এবং এটাকে সহজে রিমুভ করা যায় না। তো আমরা দেখে নিলাম প্রথমে যে ডেফিনেশনে যে পার্মানেন্ট যে হার্ডনেস আছে সেটা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সালফেট বা ক্লোরাইডের কারণে হয়। তো এখানে যে কোশ্চেনটা আছে যে পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার মে বি রিমুভড, যে পার্মানেন্ট হার্ডনেসটা আছে যেটাকে জলকে বয়েল করে রিমুভ করা যায় না, তো কোন পদ্ধতিতে সেটা রিমুভ করা যায়? না সোডিয়াম কার্বনেটের দ্বারা। সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে কি Na2CO3, যার আরেক নাম আমি বলতে পারি ওয়াশিং সোডা। এই ওয়াশিং সোডা বা সোডিয়াম কার্বনেট দিয়ে কোনো জলের পার্মানেন্ট হার্ডনেসটাকে রিমুভ করা যায়। তারপরে এটা আসছে যে সোডা ওয়াটার কন্টেন্ট। তো আমরা জানি যে সোডা ওয়াটার খুবই বিশেষ করে গরমের দিনে অনেকেই দেখি যে বিক্রি করছে এবং আমরা খাই সোডা ওয়াটার, পান করি। তো সেই সোডা ওয়াটার কি কন্টেন্ট দিয়ে তৈরি, আগে কি দিয়ে তৈরি? তো অপশন এ আছে কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অ্যাসিড। তো অবভিয়াসলি জানি যেখানে অ্যাসিড তো হবেই না, তো কার্বন ডাইঅক্সাইড, অবভিয়াসলি এটা কার্বন ডাইঅক্সাইড। তো সোডা ওয়াটারে কি থাকে না কার্বন ডাইঅক্সাইড থাকে। 38 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওর অফ অ্যালুমিনিয়াম। তো যেখানে আমরা অ্যালুমিনিয়ামের ওর দেখবো, তো মেন ইম্পর্টেন্ট যে ওরটা হয় সেটা হচ্ছে বক্সাইট। তো অপশন ডি ইজ আনসার। মোস্ট সলিউবল ইন ওয়াটার, এখানে 4টে অপশন আছে, ক্যাম্ফোর, সালফার, কমন সল্ট এবং সুগার। তো অবভিয়াসলি মোস্ট সলিউবল এখানে সুগার, অপশন ডি। 40 নম্বর কোশ্চেনটা দেখবো, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ডিসকভার্ড ফার্স্ট দ্য ক্রোমোস্ফিয়ার অফ দ্য সান। তো সানের ক্রোমোস্ফিয়ার জিনিসটা কি এটা একটু জানবো। তো ক্রোমোস্ফিয়ার ইজ দ্য সেকেন্ড অফ 3 মেন লেয়ার। তো সানে যে 3টে লেয়ার আছে, প্রথম লেয়ার, সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার, সেই সেকেন্ড লেয়ারটাকে বলা হয় ক্রোমোস্ফিয়ার। দ্য ক্রোমোস্ফিয়ার রোজি রেড কালার ইজ অনলি অ্যাপারেন্ট ডিউরিং এক্লিপস। তো এক্লিপসের সময় আমরা দেখি যে একটা এক্লিপসের সময় সূর্যের একটা রোজি রেড টাইপের যে কালারটা আমরা দেখি, চোখে পড়ে আমাদের, সেটা হচ্ছে ক্রোমোস্ফিয়ারের একটা কালার। তো ক্রোমোস্ফিয়ার জাস্ট অ্যাবভ দ্য ফটোস্ফিয়ার অ্যান্ড বিলো সোলার ট্রানজিশন রিজন। তো প্রথমটা হচ্ছে ফটোস্ফিয়ার আর শেষেরটা হচ্ছে সোলার ট্রানজিশন রিজন, এবং তার মিডিলে আছে ক্রোমোস্ফিয়ার। এই ক্রোমোস্ফিয়ারে কোন সাবস্টেন্স সব থেকে বেশি থাকে? তো হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ টু বি ডিসকভার্ড ফার্স্ট ইন দ্য ক্রোমোস্ফিয়ার অফ দ্য সান। তো ক্রোমোস্ফিয়ারের যে কোন গ্যাসটা সবচেয়ে প্রথমে ডিসকভার হয়েছিল? না হিলিয়াম। 41 নম্বর কোশ্চেন আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন লিকুইড ফর্ম অ্যাট রুম টেম্পারেচার। তো রুম টেম্পারেচারে নিম্নলিখিত কোনটি লিকুইড ফর্মে থাকে? তো এখানে লিথিয়াম আছে, সোডিয়াম আছে, ফ্রান্সিয়াম আছে এবং সেরিয়াম আছে। তো প্রথমে আমরা দেখিনি যে রুম টেম্পারেচার মানে কি। রুম টেম্পারেচার মানে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এলিমেন্টস দ্যাট আর লিকুইড অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট দিস টেম্পারেচার অ্যান্ড অর্ডিনারি প্রেসার অনলি 2 এলিমেন্টস আর লিকুইড। তো রুম টেম্পারেচারে দুটো এলিমেন্ট আছে যারা লিকুইড ফর্মে থাকে, একটা হচ্ছে ব্রোমিন নন মেটাল এবং একটা হচ্ছে মার্কিউরি। তো ব্রোমিন হচ্ছে নন মেটাল যেটা রুম টেম্পারেচার থাকে লিকুইড ফর্মে, এবং মার্কিউরি হচ্ছে অ্যাজ আ মেটাল, সেটাও রুম টেম্পারেচারে লিকুইড হিসাবে থাকে। তো এখানে আমি দেখছি যে নিচে যে নোটসটা দেওয়া আছে, যে এলিমেন্টস দ্যাট আর লিকুইড at 25 degree centigrade at this temperature and ordinary pressure only 2 elements are liquid। দুটো এলিমেন্ট যেটা লিকুইড ফর্মে থাকে রুম টেম্পারেচারে, একটা হচ্ছে ব্রোমিন নন মেটালের ক্ষেত্রে এবং মেটালের ক্ষেত্রে মার্কিউরি। এছাড়াও এলিমেন্টস দ্যাট বিকাম লিকুইড in 25 degree centigrade to 40 degree centigrade when the temperature is slightly warmer there are a few other elements found as liquid at normal pressure। তো 25 থেকে 40 ডিগ্রির মধ্যে কিছু এমন এলিমেন্ট পাওয়া যায় যেগুলো নর্মাল টেম্পারেচারেও লিকুইড ফর্মে থাকে। তো 41 নম্বর কোশ্চেনটা আমি কি ছিল, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন লিকুইড ফর্ম অ্যাট রুম টেম্পারেচার। তো এখানে ব্রোমিনও নেই, এখানে মার্কিউরিও নেই, এখানে আছে লিথিয়াম, সোডিয়াম, ফ্রান্সিয়াম এবং সেরিয়াম। তো অপশন হবে, আনসার হবে অপশন সি ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম হচ্ছে যেটা লিকুইড থাকে রুম টেম্পারেচারে। ফ্রান্সিয়াম ছাড়াও এখানে আমরা দেখবো সিজিয়াম, গ্যালিয়াম এবং রুবিডিয়াম, এটাও নর্মালি কিছু কিছু ক্ষেত্রে রুম টেম্পারেচারে লিকুইড ফর্মে থাকে। 42 নম্বর কোশ্চেনটা আমরা দেখবো কি সোডিয়াম মেটাল ইজ কেপ্ট আন্ডার। তো সোডিয়াম যে মেটালটা আছে তো সেটা কোথায় রাখা হয়? না অপশন হবে, আনসার হবে অপশন ডি কেরোসিন। সোডিয়াম মেটাল ইজ কেপ্ট আন্ডার কেরোসিন। কেন কেরোসিনের মধ্যে রাখা যায়?
না, সোডিয়াম ইজ ভেরি রিয়াক্টিভ মেটাল, প্রচন্ড রিয়াক্টিভ। এটাকে যদি খোলা বাতাসে রাখা হয় তাহলে খোলা বাতাসে যে অক্সিজেন এবং ময়েশ্চারটা আছে তার কন্ট্যাক্টে আসে এবং একটা এক্সপ্লোসিভ হতে পারে, একটা রিয়াকশন হয়ে যায়, এক্সোথার্মিক রিয়াকশন, এবং প্রচুর পরিমাণে হিট প্রডিউস হয়। আর সেইখান থেকে রক্ষা করার জন্য কেরোসিনের ভিতরে এই সোডিয়ামকে রাখা হয়। তো এটা ছিল আজকে আমাদের মেটালের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন।